নমস্কার। স্বামী বিবেকানন্দের যে জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং 11:40, সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55 প্রতিদিন আমার অনুষ্ঠান থাকে। গ্লোব টিভির পর্দায় স্বামী বিবেকানন্দের পর্ব নাম্বার আজকে 15। এইবার আসছি যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা বলি। সিংহ অর্থাৎ নরেন্দ্রনাথকে বলা হচ্ছে এখানে। সিংহ এবার এক লাফে লক্ষ্য বস্তুর দিকে ঝাঁপিয়ে পড়েছে। রামকৃষ্ণ তত্ত্বজ্ঞানে প্রবিষ্ট হয়ে নরেনের তখন সর্বসত্তায় তা বইছে। সাধন পথের দিক নির্ণয় হয়েছে। নরেন্দ্রনাথ রামকৃষ্ণকে তার জীবন প্রভু রূপে স্বীকার করে নিয়েছে। ঠাকুর এবার শুরু করলেন নরেনের পরীক্ষা ও জীবন মন্থন। দারিদ্র্যের পীড়ন আসে বারবার, তারপর ঘটে পিতার আকস্মিক মৃত্যু। এই দুর্যোগময় অধ্যায় শুরু হয় 1844 খ্রিস্টাব্দের প্রথম ভাগে। এর কিছুকাল আগে নরেন বিএ পরীক্ষা সবে দিয়ে উঠেছেন। পিতা বিশিষ্ট অ্যাটর্নি হলেও তিনি ছিলেন অমিতব্যয়ী, মানে প্রচুর বাজে খরচ করতেন। সঞ্চয় দূরের কথা, ঋণের বোঝা কিছুটা রেখে গিয়েছিলেন। মানে এত ধনী ব্যক্তি ওরা ছিল যে দেনা করতে করতে ব্যয় বেশি হলে যা হয় এবং আয় সেই তুলনায় হতো না, ফলে এই সমস্যা হলো। ঋণের বোঝা কিছুটা রেখেই গিয়েছিলেন তার পিতা, আর সেই সঙ্গে রেখে গেছেন মা ও কয়েকটি ভাই বোনের খাওয়া পড়ার দায়িত্ব। মাতা ও পুত্র সাহসের সহিত এই সংগ্রামে রত হয়েছেন। যে সংসারে মাসিক ব্যয় হতো প্রায় 1000 টাকা, সেই সংসারে এখন মাসিক ব্যয় 30 টাকা, অর্থাৎ 30 টাকা, 30 রুপিস। দেখুন, 1000 টাকা মাসিক ব্যয় থেকে তৎকালীন আমলে, এটা 1844 খ্রিস্টাব্দের কথা, প্রায় 200 বছরের কাছাকাছি আগেকার কথা বলছি। সেই সংসারে 30 টাকায় নেমে আসে। কিন্তু এই টাকারই বা সংস্থান কোথায়? অনাহারে খালি পায় চাকরির আবেদন নিয়ে মধ্যাহ্নে প্রখর রোদে অফিসে অফিসে ঘুরে বেড়াতেন নরেন্দ্রনাথ। অন্তরঙ্গ বন্ধুগণের কেউ কেউ দুঃখের সঙ্গী হয়ে থাকতো, আবার কোনোদিন থাকতে পারত না। দুদিন আগে যারা নরেনকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করত, তারাই এখন নরেনকে দেখে মুখ বাঁকাচ্ছে। কারণ মানুষের ধর্মই তেলা মাথায় তেল দেওয়া, সুযোগ খোঁজা মানুষ। সব মানুষ নয়, যারা সুযোগ সন্ধানী মানুষ তারা তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। দুর্বল ও দারিদ্র্যের এখানে কোনো স্থান নেই। এত কিছু দুঃখ কষ্ট ও অভাব অনটনের উপর ছিল আবার জ্ঞাতিদের শত্রুতা। বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তারা মামলা করেছে। জ্ঞাতিরা দেনা হয়ে গেছে তার বাবার, সুতরাং জ্ঞাতিদের কাছ থেকেই অর্থ নেওয়া হয়েছিল, তার বাবাই নিয়েছিলেন, তার ব্যয় বৃদ্ধি হয়েছিল সেই কারণে। এইসব উৎপীড়নের সঙ্গে সঙ্গে আরো এক বড় উৎপাত নরেনের জীবনে হাজির হলো। এক ধনী মহিলার দৃষ্টি আগে থেকেই নরেনের উপর ছিল। সুদর্শন তরুণ নরেন সেই সুযোগ বুঝে মহিলা সে এবার টাকার লোভ দেখাতে থাকে। কারণ নরেন তখন অর্থ কষ্টে ভুগছে, ফলে নরেনকে টাকার লোভ সেই মহিলা দেখাতে থাকে তাকে পাওয়ার জন্য। যেমন আগেকার আমলে বাবুরা নিজের বাগান বাড়ি হোক বা কোথাও মহিলা রাখতেন, মেয়ে ছেলে রেখে দিতেন, সেরকম ধনী মহিলারাও তখনকার আমলে পুরুষদেরও পুষে রাখতেন। তাই এইরকম একটা মহিলার খপ্পরে নরেন পড়েছিল, এবং যখন নরেনের অর্থের সমস্যা হয় তখন সেই মহিলা টাকার লোভ তাকে দেখিয়েছিল।
তাকে গ্রহণ করলে নরেন অচিরেই অর্থ কষ্ট থেকে নিষ্কৃতি লাভ করবে। নরেন্দ্রনাথ ঘৃণা ভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই মহিলাকে প্রত্যাখ্যান করেন এবং মহিলাকে প্রত্যাখ্যান করেন। বাড়ির মামলায় ক্রমে আরো জটিল হয়। জ্ঞাতিরা উৎখাতের মামলায় তাকে কাবু করতে চাইছে, অর্থাৎ নরেন্দ্রনাথকে। পুস্তক প্রকাশক ও অ্যাটর্নির অফিসে চূড়ান্ত পরিশ্রম করে ওই সময় কিছু উপার্জন করে নরেন্দ্রনাথ বটে, কিন্তু তাহাতে মা ভাই বোনেদের অন্ন সংস্থান হয় না। তার উপর আবার মামলা মোকদ্দমার খরচ। অর্থাভাব ক্রমেই চরমে উঠল। আপনজনেদের অন্ন কষ্ট আর সহ্য হয় না নরেন্দ্রনাথের। এবার নরেন একদিন ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে স্থির করলেন যে ঠাকুরের ওপর নিজের জীবনের সমস্ত ভার চাপিয়ে দিয়ে বসে আছেন। আজ মা ও ভাই বোনের অন্ন সংস্থানের জন্য তার কৃপা ভিক্ষা চাইবেন। আমি কলার বন্ধুকে দেখিনি। জয় মা তারা। সরি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সম্রাট বলছি, আমি শ্রীভূমি থেকে বলছি। শ্রীভূমি থেকে সম্রাট, বলুন কি জানবে ভাই? আমি নিজের সম্বন্ধে জানতে। নিজের সম্বন্ধে কি জানতে চাইছো? আমি যদি সাইকোলজি নিয়ে পড়ি তো কি এগোতে পারবো? আচ্ছা, জন্ম তারিখ বলো। 20-5-2005। 20-5-2005। টাইম? দুপুর 2:40। জন্মস্থান কলকাতা আশা করি। শুক্রবার জন্মবার। আচ্ছা, সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো। না, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করলে বেশি ভালো হবে। জ্যোতিষ নিয়ে? সাইকোলজিক্যালি পারবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তুমি কি জ্যোতিষ চর্চা করো? হ্যাঁ, এমনি করা হয়। আচ্ছা, তুমি তো এই কথা বলনি, আমি সরাসরি বলে দিলাম তো যে জ্যোতিষ নিয়ে পড়লে ভালো হয়। হ্যাঁ। কিরকম বুঝলে জ্যোতিষ গণনা কাকে বলে? বলো, তুমি এক স্টুডেন্ট, আমি তোমাকে এই কথা বলছি যে তুমি কি করে বুঝলে জ্যোতিষ গণনা করলে ভালো হয়? এই কথাটা আমি ফোরকাস্টিং আগে থেকেই করে দিলাম, যেটা তুমি অলরেডি করছো, কিন্তু আমাকে সেটা তুমি বলনি যে জ্যোতিষ নিয়ে তুমি চর্চা বা শিক্ষা অর্জন করছো। আমি বলে দিলাম। তাহলে তোমার কি মনে হয় জ্যোতিষীরা কি পারে? ভবিষ্যৎ বলতে পারে? সঠিক কি মনে হয়? একদম, অবশ্যই পারে। সেই চর্চাটা থাকতে হবে, জ্ঞানটা প্রপার হতে হবে, তাই তো? একদম। ডাক্তার তো প্রচুর আছে, কোন ডাক্তারের অপারেশনে রোগী মারা যাচ্ছে, কোন ডাক্তারের অপারেশনে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, আছে না? সেরকম জ্যোতিষীও প্রচুর। জ্যোতিষ বিদ্যা ভুল নয়, জ্যোতিষীরা ভয় ভুল। কেমন? সেই জন্য আগে জ্ঞানটা অর্জন করতে হবে। যদি প্রপার জ্যোতিষ হতে চাও তুমি, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চাও, তার গভীরে ঢুকে প্রপারলি সেটা অধ্যয়ন করতে হবে। তারপর আধ্যাত্মিক চেতনা বা তন্ত্রের জন্য এগোতে থাকবে। কেমন? সাইকোলজি নিয়ে আলাদা পড়াশোনা করলে খুব একটা লাভজনক তোমার হবে না। জয়। হ্যাঁ, জয় মা তারা। দর্শক বন্ধু, আমার এই যে বলি যে সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। আমি যে মানুষের সমস্যার যে গণনা করি, সেই গণনাটা কিন্তু জ্যোতিষ বিদ্যার মাধ্যমে, তাতে জন্ম তারিখ না থাকলেও হাত দেখে বিচার করা যায়। হোরারি অর্থাৎ ট্রানজিট অ্যাস্ট্রোলজি বর্তমান এখন যে আসছে, তার প্রশ্ন সূচক জ্যোতিষ, সেই হোরারি গণনা করি, প্লাস ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, মানে যাদের ডেট অফ বার্থ থাকে না তাদের ক্ষেত্রে এই করতলে রেখা, হস্তরেখা এবং হোরারি বিদ্যার গণনা করতে হয়। এই প্রেডিকশনটা আমার থাকে পারফেক্ট এবং নির্ভুল, যার জন্য ড্যামেজটা কোন জায়গায় হয় আমি ধরতে পারি। কোন গ্রহ ডিস্টার্ব করছে? প্রথমত গ্রহ ডিস্টার্ব করছে,
না বাস্তু ডিস্টার্ব করছে, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা আছে। এটাকে প্রথমে আমি আগে ধরে ফেলি। তদুপরি পূর্বপুরুষের আত্মারা যদি অতৃপ্ত থাকে তাহলে মানুষকে সমস্যা মুক্ত করে না। বিদ্যা অর্জন থেকে আরম্ভ করে উচ্চ বিদ্যা প্রাপ্তি ছেলেও বড় জায়গায় চাকরি আটকে যায় পূর্বপুরুষের অভিশাপের কারণে। সুন্দরী মেয়ে ভালো চাকরি করে, বিয়ে হচ্ছে না পূর্বপুরুষের অভিশাপের জন্য। জ্যোতিষরা দেখবে গ্রহগত কোনো সমস্যা, বেদ দিয়ে দিলে একটা পাথর, কাজ কিন্তু হবে না। পূর্বপুরুষের অভিশাপ মুক্ত করার টেকনোলজি একমাত্রই মায়াংতন্ত্রে আছে, আর কোন তন্ত্রে নেই। যার জন্য জ্যোতিষ বিদ্যার আমার পারদর্শিতা, এতখানি দক্ষতা, তার উপর মায়াংতন্ত্রের গুণাগুণ। যার জন্য বলি সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার, অর্থাৎ কিছু পড়ানোর দরকার নেই। এই যজ্ঞানুষ্ঠান যে তারাপীঠ মহাশ্মশানে আপনারা দেখছেন আমার ক্রোমা স্ক্রিনে, তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ, এবং 100% সেই যজ্ঞে প্রত্যেকটা মানুষ উপকার পান, আর ধারণ ছাড়া প্রতিকার ওখানে হয়। আর যারা তারাপীঠ যেতে পারেন না তাদের জন্য আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার আরজিকর হসপিটাল কলকাতা স্টেশনের পাশে আমার গৃহমন্দির, সেখানে যজ্ঞের আয়োজন করি। এই দুটি স্থানে আমার যজ্ঞ হয় মানুষকে সমস্যা মুক্ত করার জন্য, এবং 100% প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে সমস্যা মুক্ত হন। এছাড়াও যে বাকি চেম্বার গুলো আছে, গড়িয়াহাট এবং হাওড়া ময়দান, যথাক্রমে গড়িয়াহাট সোমবার, হাওড়া ময়দান শুক্রবার। গড়িয়াহাটে বসি সকাল 11টা থেকে 2টো সোমবার, আর হাওড়া ময়দান বিকেল 4টে থেকে 7টা শুক্রবার। আর বর্ধমান থাকে তারাপীঠ যাওয়ার আগের দিন, অর্থাৎ এই মাসের 25শে মে রবিবার বর্ধমানে পাবেন, এবং 26শে মে ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ, এবং সকালে থাকবে তারাপীঠে চেম্বার। আমার নিজস্ব গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে পাবেন বুধবার, শনিবার, রবিবার। বুধবার দিন সকালে, শনি এবং রাত রবিতে আমি সন্ধ্যেবেলা চেম্বার করি। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। জয় মাতারা। জয় মাতারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে, কি নাম? সমর সরকার। আচ্ছা, বলো জন্ম তারিখ বলো। 12/10/1982। টাইম বলো বাবা। সকাল 8:40। 12/10/1982 সকাল 8:40, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ, কলকাতা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাকে আগে, তুমি কি আজকে আমাকে ফোন করেছো তোমার বিয়ে সংক্রান্ত ব্যাপার জানার জন্য? হ্যাঁ, বিয়ের জন্য। দেখো বাবা, এটা কি করে সম্ভব হলো? তুমি আমাকে ফোন করছো, আমি তোমাকে দেখিও নি, শুধু তোমার জন্ম তারিখ নিয়ে ছকটা খুলেছি, দশাটাও দেখিনি। তোমাকে সরাসরি বলে দিলাম যে তুমি কি বিয়ের জন্য ফোন করছো। কি মনে হয় তোমার এটা জানে? বলো। এই গ্লোব টিভিতে তো অনেক জ্যোতিষী প্রোগ্রাম করে। যেটা বলেন পারফেক্ট বলেন। আমি অনেকদিন চেষ্টা করেছি, লাইন পাইনি। আজকে কি অনেক ভাগ্য বলে মনে করছি। নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা পারফেক্ট আমার মনের, মানে সব কথাই বলতে পারবেন, এইটাই বিশ্বাস আমার। সব কথাই বলতে পারবো। এই গ্লোব টিভিতে তো অনেক জ্যোতিষী প্রোগ্রাম করে না লাইভ প্রোগ্রাম? দেখো তো, তার সঙ্গে আমারটা আলাদা কোথায়? যে আমার এই জ্যোতিষ বিচারের গুণাগুণের জন্য। হ্যাঁ, অবশ্যই গুণাগুণের জন্য। আপনি আগে থেকে বলে দিচ্ছেন। আগে থেকে বলে দিচ্ছি, আমার চেম্বারে যারা আসে কি সমস্যার জন্য এসছে তাদের মুখ দেখে আমি আগেই বলে দিই, তার জন্ম তারিখ থাকুক আর না থাকুক, এবং সমস্যার সমাধান হবে। যাই হোক, তোমার বিয়ে নিয়ে আসি এবার আমি সরাসরি। বিয়ের জন্য মেয়ে দেখা চলছে? হ্যাঁ, চলছে। বর্তমান যে দশা যাচ্ছে বাবা, এই দশাটা চন্দ্রের দশা, ঠিক আছে? এবং চন্দ্রের দশায় চন্দ্র উপযুক্ত স্থানে, তোমার ভাগ্যস্থানে, অর্থাৎ তোমার এখানে যে বউ প্রাপ্তি হবে, স্ত্রী প্রাপ্তি হবে, তার যারা তোমার জীবনে ভাগ্য উন্নতি হবে। কিন্তু তোমার মাঙ্গলিক দোষ থাকার জন্য এই বিবাহ হতে ডিস্টার্ব হচ্ছে। এই দোষটা কাটাতে হবে তো, এর জন্য তো যোগাযোগ করতে হবে। হ্যাঁ অবশ্যই, এই দোষটা না কাটালে তুমি ভালো বউ পাবে না। হ্যাঁ,
আমি যদি অনলাইনে ডেট অফ বার্থ দিয়ে আপনার কাজ হবে না বাবা, আমি দেখো পরিষ্কার কথা বলি, আমি অনলাইনে কোনো কাজ করি না, একদম খোলাখুলি কথা বলে দিচ্ছি। কেন করি না? কারণ যে মানুষের বিচার আমি টিভিতে করছি তার কোনো দায়িত্ব নেই অবশ্য, কিন্তু যখনই তুমি আমার কাছে আসবে তোমাকে ভালো করার আমার ওপর দায়িত্ব থাকবে। সুতরাং সেখানে যাকে দেখিনি তার কিন্তু আমি কোনো দায়িত্ব নিই না, অর্থাৎ আমি অনলাইনে কোনো কাজ করি না, আমার কাছে আসতে হবে। কোনো ব্যক্তি আমার সাথে অনলাইনে কোনো কাজে যুক্ত নয়, এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পেয়েছেন, কেউ আজ পর্যন্ত প্রতারিত হয়নি। ওই জন্য তোমাকে সেরকম হলে তুমি যদি অফিস করো বা কর্মস্থানে ব্যস্ত থাকো, রবিবার দিন আমার গৃহ মন্দিরে পেয়ে যাবে, শ্যামবাজার, গড়িয়াহাট থেকে আসতে হবে, আর গড়িয়াহাটে আমাকে সোমবার পাবে। অনলাইনের কোনো ব্যবস্থা আমার কাছে নেই, কেমন? জয় মা তারা। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখবেন, 9836955394 এবং 9836396305। দুটি নাম্বারই লিখবেন, কারণ বর্তমানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক সময় ফোনগুলো ঠিক মতো ঢুকতে চায় না, কিন্তু একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন, দুটো নাম্বারই লিখবেন। তো যে জায়গায় আমি ছিলাম, এবার ভাই বোনেদের কৃপা আর মায়ের অন্ন সংস্থানের জন্য ঠাকুরের কাছে কৃপা ভিক্ষা চাইবেন, এটা ঠিক করলেন। আধ্যাত্মিক ও সাংসারিক দুই জীবনেরই বোঝা আজ তিনি ঠাকুরের পদে সমর্পণ করতে পারলে বেঁচে যান, নরেন্দ্রনাথ এরকম মনে করছে। আত্মবিশ্বাস তার চিরতরে ধূলিসাৎ হয়ে গিয়েছে। যখন নরেন্দ্রনাথ আরো কিছু বছর আগে, 1844 থেকে কিছু বছর আগে, সে যখন তার অর্থ সংস্থান ছিল, তার বাবা পয়সা ছিল যথেষ্ট, সে বাবা তো দেনা করেছে সে জানতো না, তখন তার যে আত্মবিশ্বাস ছিল, যে উদ্যম ছিল, তখন তাতে ঘাটতি পড়েছে অর্থাভাবে। প্রত্যেকটা মানুষেরই অর্থ না থাকলে কোনো দাম নেই, আত্মবিশ্বাসে ঘাটতি পড়বে, যতই এনার্জি থাকুক মানুষের। শরীর খারাপ যদি হয়, মন খারাপ যদি হয়, আর অর্থ যদি না থাকে, তিনটে কারণে মানুষ সব থেকে আগে ভেঙে পড়ে। তাই তিনটে কারণের মধ্যে নরেনের তখন অর্থাভাব। আত্মবিশ্বাস তার চিরতরে ধূলিসাৎ হয়ে গিয়েছে। তখনই দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে চেপে ধরলেন নরেন, বলেন, মশাই, সংসারের ভাবনা আর আমি ভাববো না, আপনি মাকে বলে যা হয় একটা ব্যবস্থা করুন। মাকে বলে মানে মা ভবতারিণীকে বলে। ঠাকুর বলেন, ওরে, আমি যে ওসব কথা মাকে বলতে পারি না, তুই নিজে মাকে জানাস না কেন? মাকে যে মানিস না তাই জন্য তোর এত বড় বিপদ। মানে সে রামকৃষ্ণদেবকে বিশ্বাস করতো, কিন্তু মা ভবতারিণীকে বিশ্বাস করতো না, স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ। তাই ঠাকুর বলছেন, তুই মাকে গিয়ে জানা, তুই তো মাকে মানিস না, আমাকে মানিস কিন্তু মাকে মানছিস না, সেই জন্য তো তোর এত বড় বিপদ। কালীঘরে গিয়ে মায়ের কাছে আজ তুই যা চাইবি মা তোকে তাই দেবেন, এটা ঠাকুর বলে দিলেন। মা যে আমার চিন্ময় ব্রহ্মশক্তি, ইচ্ছে মতো সবকিছু করতে পারেন, তুই তাই যা না তার কাছে। গভীর রাত নরেন ধীর পদে, মানে আস্তে আস্তে করে, দেবী ভবতারিণীর মন্দিরে গিয়ে বসেন। নিবিড় ভাবে ঘোরে তিনি তখন আবিষ্ট। সেখানকার অনুভূতি সম্বন্ধে বিবেকানন্দ পরে বলেছেন, যেতে যেতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হয়ে পড়লাম, পা টলতে লাগলো। মাকে সত্য সত্য দেখতে, তার শ্রীমুখের বাণী শুনতে পাবো তো, এইটা তার চিন্তায় ছিল। এইরূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় তুলে অত্যন্ত একাগ্র ও তন্ময় হয়ে একটা কথাই ভাবতে লাগলো নরেন্দ্রনাথ। মন্দিরে উপস্থিত হয়ে দেখলাম সত্যি সত্যি মা চিন্ময়ী, সত্য সত্যই তিনি জীবিত এবং অসীম প্রেম ও সৌন্দর্যের অধিকারী রূপসী মা ভবতারিণী। সেদিন কিন্তু মৃন্ময়ী মাকে দেখেননি নরেন্দ্রনাথ, সে চিন্ময়ী মা অর্থাৎ মায়ের স্বরূপ দেখতে পেয়েছিলেন। ভক্তি
ও প্রেমে হৃদয় উচ্ছ্বাসিত হলো। মাকে দেখার পর, ঈশ্বরকে দেখলে সবারই মন ভালো লাগে। কিভাবে ঈশ্বর দেখা যায় তার একটা টেকনোলজি সিস্টেম আছে, যেটা রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন। আমিও জানি, আমার গুরুর কাছ থেকে প্রাপ্ত, কিভাবে ঈশ্বরকে দর্শন করা যায়। অবশ্যই যায়। বারবার প্রণাম করতে করতে বলতে লাগলাম, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এই রূপ করে দাও। শান্তিতে প্রাণ আপ্লুত হলো। জগৎ সংসার নিঃশেষ অন্তর্নিহিত হয়ে গেল। একমাত্র হৃদয় পূর্ণ করে থাকলেন মা ভবতারিণী। ঠাকুরের নির্দেশ মতো 3 বার মায়ের কাছে গিয়েছেন। এইটা বলার পর নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের কাছে ফিরে আসেন। এসে বলেন যে আমি গিয়েছিলাম অর্থ আর সংসারের শান্তি কামনার জন্য, অর্থ লাভের জন্য, সে তো বলতে পারলাম না। তা রামকৃষ্ণদেব বলল, তুই বলতে পারিসনি, তার দোষ কি আমার? যা তুই বল গে, আরেকবার যা। এইরকম করে রামকৃষ্ণদেব 3 বার নরেন্দ্রনাথকে ওখানে পাঠিয়েছিল কালীঘরে। আর 3 বারই ওই একটাই কথা নরেন্দ্রনাথ বলেছে, যে আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, যেন তোমার দর্শন লাভ হয়, কৃপা পাই। এই কথা বলেছে 3 বারই। এইবার 3 বারই যখন এইসব কথাবার্তা বলতে আরম্ভ করে, তখন সেদিন মায়ের কাছে কিছুই আর চাওয়ার ছিল না, এই জ্ঞান ভক্তি ছাড়া। বাড়ির অন্য কষ্ট নিবারণের জন্য মা ভবতারিণীকে নরেন যখন কিছু বলতেই পারেনি, তাই ঠাকুর রামকৃষ্ণকে চেপে ধরে বসলেন। তখন উপায়ন্তর অভাবে রামকৃষ্ণদেব সেদিন তাকে বলতে হয়, আচ্ছা যা, মোটা ভাত কাপড়ের অভাব তোদের সংসারে কোনোদিন হবে না। এটা রামকৃষ্ণদেব সেদিন বলতে বাধ্য হয়েছিলেন। নরেন্দ্রনাথ তো ছাড়ার পাত্র নয়, মায়ের সামনে বলতে পারেনি, তুমি এবার বলো, তোমাকেই বলতে হবে। কারণ রামকৃষ্ণদেব যেটা বলবে সেটা ঘটবেই ঘটবে, কারণ তিনি ছিলেন বাক সিদ্ধ। সবকিছু ভালো মন্দ ঠাকুরের পায়ে নরেন ইতিমধ্যেই বিলিয়ে দিয়েছেন, কিন্তু মা ও ভাই বোনের কর্তব্যের বোঝাকেও সেদিন নামানো, নিজের ঘাট থেকে নামিয়ে ঠাকুরের পায়ে সমর্পণ করলেন। রামকৃষ্ণ আজ নিজেই এই কৃপা করে এই বোঝা কেড়ে নিলেন নরেনের কাছ থেকে। নরেন এখন সম্পূর্ণ মুক্ত। 1884 খ্রিস্টাব্দে নরেন ও অন্যান্য ভক্তদের জীবনে আসে চরম দুর্জয় সময়। ঠাকুর রামকৃষ্ণের গলায় দুরারোগ্য ক্যান্সার রোগের আক্রমণ ঘটে। চিকিৎসার জন্য তাকে কিছুদিন কলকাতায় রাখা হয়, তারপর নিয়ে যাওয়া হয় কাশীপুরের বাগানে। তরুণ সাধক দল নরেনের নেতৃত্বে ঠাকুরের সেবায় একান্তভাবে আত্মনিয়োগ করেন। যুবক ভক্তেরা পালা করে ঠাকুরের সেবা করেন, আর অবসর সময় পেলেই জপ, ধ্যান ও কীর্তন করে সময় কাটান। কাশীপুর ও দক্ষিণেশ্বরে পঞ্চবাটিতে নরেনের সাধনা চলছে, তার সঙ্গে রামকৃষ্ণ পরমহংসকে দেবকে সেবা শুশ্রূষা চলছে। নরেনের অতীন্দ্রিয় রাজ্যের অপূর্ব দর্শন সব ঘটতে থাকে। চিন্ময় লোকের দেবদেবীরা অনেকেই সেখানে আবির্ভূত হন। শক্তির প্রকাশ ও মাঝে মাঝেও দেখতে পান। এক একদিন বিচিত্র বিচিত্র অনুভূতি ও অপ্রাকৃতিক দর্শন নরেন্দ্রনাথ করেন। তারই অনুরূপ এক মূর্তি তিনি প্রায় দেখতেন, অর্থাৎ নরেন্দ্রনাথের মতো আরেকটা মূর্তি নরেন্দ্রনাথ দেখতেন। তার হাব ভাব ও কথাবার্তা অনুকরণ করত সে, সেই ছায়া। শ্রীরামকৃষ্ণ এই কথা শোনার পর বলেন, এ তো ধ্যান সিদ্ধির উচ্চাবস্থা। যে নিজেকে নিজে দেখতে পাবে ঈশ্বরের স্থানে, সে ব্যক্তিকে কোনোদিন থামানো যাবে না। সে ব্যক্তি জগৎ সংসারে মঙ্গল করবে এবং জগতের শ্রেষ্ঠতা অর্জন করবে। স্বামী বিবেকানন্দ নিজেকেই নিজে ঈশ্বর রূপে দর্শন করতেন।
কন্ট্রোল রুম থেকে বলছে অনুষ্ঠান আজকে এখানে শেষ করার জন্য। আজকে এখানে শেষ করছি অনুষ্ঠান, আগামীকাল বাকি অংশ নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে।